আজকের গল্প জীবন রহস্য, কলমে সুতপা ব্যানার্জি। ক্লাস 11-এ পড়ার সময় থেকে দেবনারায়ণের স্বপ্ন ও শান্তিনিকেতনে পড়বে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়নি। পদার্থবিদ্যা ওর প্রিয় বিষয়, তাই নিয়েই অনার্স পড়তে চেয়েছে। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন বুকে নিয়ে প্রবেশিকায় সুযোগ পেয়ে যায় ও। ওর এই ক্যাম্পাস বেছে নেওয়ার কারণ এখানকার পরিবেশ। ছোট থেকেই ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত। উনি ওর মুক্তির আকাশ, অনুপ্রেরণা। স্কুলে পড়তে সবাই ওর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের ভক্ত ছিল। রিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হতে আর গান গাইতে ইচ্ছে করে না। ওর আবদারেই নতুন নতুন গান তুলতে হতো। গানের জন্য ওরকম বায়না করার আর কেউ নেই। এক বুক হতাশা ঝেড়ে ফেলে এই দুদিন হলো ও বিশ্বভারতীর ক্লাসে জয়েন করেছে। ও ছাড়াও ওর ডিপার্টমেন্টের আরও দুজন দক্ষিণ 24 পরগনার। এখানে আলাপ হওয়ার পর ওরা 3 জন মোটামুটি একসঙ্গেই থাকে। হোস্টেলে ওরা রুম নিয়েছেও একসঙ্গে। 3 জনের 3টে সাইকেল চক্কর কাটার আর অসুবিধে নেই। বাড়ি থেকে দূরে এসে বাবা, মা, বোনটির কথা খুব মনে পড়ছে। তবে যাতায়াতের পথে কৃষ্ণচূড়া, জারুলের মতো বনে মনটা যেন কোথায় হারিয়ে যায়। নিঃস্বর্গের মাঝে যে খুশি সে পাচ্ছে তা জীবন পায়নি। কি যেন এক আকর্ষণ আছে। ইতিহাস আর প্রকৃতি এখানে মিলেমিশে একাকার হয়ে আছে। ওই সুন্দর কাঁচে ঘেরা উপাসনা গৃহটাও টানে ওকে। অন্যদিন গ্রিলের দরজা ধরে দাঁড়িয়ে থাকে, বুধবার ভেতরে ঢোকে না। এবার তাড়াতাড়ি হোস্টেলে গিয়ে স্নান, খাওয়া দাওয়া সেরে সেকেন্ড হাফের ক্লাস করতে হবে। সাইকেলের বেগ বাড়ায়। সে তারাই রাস্তার খুঁটি যাওয়া পায়রাগুলো উড়ে যায়। অনার্সের ক্লাসে জেডি আর পুষ্পেন স্যারের পড়ানো দেবনারায়ণের খুব পছন্দের। চোখের সামনে একটা আস্ত ল্যাবরেটরি দেখতে পায়। ওনাদের পড়ানোর হাইড্রোজেন বা নাইট্রোজেন কত সহজেই মুক্তি পায় তাদের বেঁধে রাখা যৌগ থেকে। পাশ কোর্সের ক্লাসের দিব্যেন্দু স্যারকেও ওর ভালো লাগে। সংখ্যা যেন খেলা করে ওনার হাতের আঙুলে। বিকেলে ওর রুমমেট শোভনের সঙ্গে গেল শ্রীনিকেতনের দিকে। গ্রামীণ অর্থনীতির উন্নতিতে রবীন্দ্র ভাবনায় যে পথ চলার শুরু সে ও পড়েছে শুনেছে, আজ তার চাক্ষুষ করতে চলল। ওখানে পৌঁছে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তাঁতঘর, বাটিক ঘর দেখল। চামড়ার কাজকর্মগুলো ওর বেশ ভালো লাগলো। আলাপ হলো স্থানীয় কয়েকজন গ্রামীণ শিল্পীর সাথে। ওদের সঙ্গে অনেক কিছু শেখা হলো, জানা হলো। রাতটা হোস্টেলের বোর্ডে কাটাতে কদিন সময় লাগবে। খানিক উসখুস করতে করতে চোখে ঘুম নামলো। পরদিন শোভনের সঙ্গে শান্তিনিকেতনের ভোর দেখতে বেরোলো। কলাভবনের দেওয়ালের চিত্রিত রূপ তাকে মুগ্ধ করলো। এখনও কি সুন্দর তাদের রং ও গঠন। ওখানে এক ফেরিওয়ালার কাছে মিষ্টি দই কিনে খেলো। কি অপূর্ব স্বাদ। কলাভবনের অফিস পেরে পৌঁছলো সেই চিরস্মরণীয় জায়গায়। রামকিঙ্কর বেজের ভাস্কর্য তাকে সুদূর এক অতীতে টেনে নিয়ে গেল, যেখানে এক নির্ভীকচারী শিল্পী নিরাম্বর জীবন পাথরে তার স্বপ্নের বীজ বুনে চলেছেন। দেবায়ন মূর্তির প্রতিটা অঙ্গিকে যেন শিল্পীকে দেখতে পেল। চোখ আটকে গেল পাথরের খোদাই সাঁওতাল পরিবারের দিকে। একটা চলমান আদিবাসী পরিবার। আগে চলেছে বাবা, একটু পেছনে কেশ রাশি ঝাঁঝিয়ে মা, আর তাদেরকে প্রায় লেপ্টে তাদের শিশুপুত্র। চলনে কি ব্যস্ততা, যেন পৃথিবীর সব কাজ তাদেরই কাঁধে। দেবনারায়ণের মুগ্ধতা আর কাটে না। সে যেন ওই পরিবারেরই একজন। সম্মতি ফিরল শোভনের ডাকে। এই দেবনারায়ণ, দেরি হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট খেয়ে ক্লাসে যেতে হবে তো। দেবনারায়ণের কণ্ঠে অবচেতনে উঠে এলো, আমার মাথা নত করে দাও, হে তোমার চরণ ধুলার পরে। কলেজ যাতায়াতের পথে দেবনারায়ণের পছন্দের ঠাঁই হলো ওই সাঁওতাল পরিবারের পাথরের ভাস্কর্য। কি যে শান্তি পায় ওখানে দুদণ্ড এলে। এরপর শোভনের সঙ্গে চলল খোয়াইয়ের পথে দূরের আরও দূরের গ্রামে ঘোরা। এর মধ্যে আদিবাসী গ্রাম। গ্রামের লোকজন ওর আপন হয়ে উঠেছে। ওরা কেউ এখন ওর পিসি, কেউ মাসি, কেউ বা ভাই বোন। ওদের দাওয়ায় বসে ভূষণ, কালু ওদেরকে পড়ায়। ওরা দেবায়নের খুব ভক্ত হয়ে উঠেছে।
শোভন প্রথম দেবায়নের সঙ্গে সাঁওতাল পল্লীতে এসেছিল, কিন্তু কেরিয়ার বাদ দিয়ে অযথা সময় নষ্ট করার ছেলে ও নয়, তাই আসা বন্ধ করেছে। কদিনেই ভূষণরা অঙ্কে বেশ চটপটে হয়ে উঠেছে, স্কুলে যাওয়ার আগ্রহ বেড়েছে। দেবায়ন ঠিক করেছে এখানে বিজ্ঞান মঞ্চের কর্মশালা করবে, তাতে যদি ওদের ওই জড়িবুটির বিশ্বাস ছাড়ে। সাঁওতালপল্লীতে যাতায়াত করতে গিয়ে দেবায়নের আলাপ হয়েছে শ্রমণার সঙ্গে। ও বিশ্বভারতীর বাংলা বিভাগের ছাত্রী, আর একটা এনজিওর সাথে যুক্ত যারা এই অঞ্চলে কাজ করে। ওখান থেকে ফেরার পথে দেখতে পায় গ্রামগুলোর দখল নিচ্ছে ইট কাঠ পাথরের বড় বড় বাড়ি। অন্যান্য শহর থেকে দোল মেলা বা অন্য সময় কাটিয়ে যাবে বলে সব কেনে। এসব ছেড়েই তো দেবায়ন এখানে পড়তে এসেছে, মাটির গন্ধ মাখবে বলে। তাই যতদূর সম্ভব এগুলো দেখাকে এড়িয়ে চলে। রোজ একবার করে দাঁড়ায় সেই সাঁওতাল পরিবারের পাথুরে ভাস্কর্যের সামনে, তার রোজকার পথ চলার অনুপ্রেরণা। এই মূর্তিই তাকে টেনে নিয়ে গেছে ভূষণ কালুদের কাছে, এখনও ওদের হাসি কান্নার সঙ্গী। বারুইপুরের বাড়ি ছাড়া তার আর একটা পরিবার হয়েছে, সে হলো ভূষণ কালুদের পরিবার। একদিন পড়াতে গিয়ে দেখে ভূষণদের বাড়ির আশেপাশটা জরিপ হচ্ছে, এখানেও নাকি বড় একটা হোটেল হবে। ওটা নাকি ভূষণদের জায়গা নয়। দেবায়ন প্রমাদ গুনল, এরকম ঘটনা তার নিজের শহরে দেখেছে। জমি হাঙরদের চেনেও। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ছুটল দিব্যেন্দু স্যারের কাছে, খুলে বলল ভূষণদের ভাবি সংকটের কথা। স্যারের সাহায্য নিয়েও বিশ্বভারতীয়, স্থানীয় মহাফেজখানা, ডেভেলপমেন্ট অথরিটি সব ঘুরে ও ভূষণদের সত্ত্বের দলিল খুঁজে দেখতে লাগলো, যাতে সে ভূষণদের ভিটে বাঁচাতে পারে। 19-এর দেবায়ন যেন এখন ভূষণদের ত্রাতা। অনেক কষ্টে একটা পুরনো পর্চা জোগাড় করতে পারল। তারপর অনেক কোর্ট কাচারি, আইন আদালত করে জরিপের কাজ বন্ধ করতে পারল। এ কদিন শ্রমণাও তাকে অনেক সাহায্য করেছে। ভূষণদের প্রান্তিক জীবনে জড়িয়ে গেল আরও 2 নরনারী, ঠিক এক মগ্ন শিল্পীর ওই পাথুরে মূর্তির মতো। আগামীর কর্মব্যস্ততা তাদের এখানেই। পাথরের মূর্তি যেন প্রাণ পেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।